ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর রসরাজ নামের এক ছেলের ফেসবুক পোস্টের সূত্র ধরে হামলা চালানো হয় এই হিন্দু পল্লীতে। পুড়িয়ে দেয়া হয় অনেক ঘরবাড়ি, মাথা গোজার ঠাঁই হারিয়ে ফেলেন অনেকেই। নাসিরনগর থানার দেয়াল ঘেঁষে এগুতেই জ্যোতি রানীর বাড়ি। ঘটনার দিন হামলা হয়েছে এই বাড়িতেও। মন্দিরে ভাঙচুর হইরা সেই এইখানটা হাতার আমরা বাড়ি ঘর উঠতেছে। আপনি কইছিলেন? আমরা ঘরে আসলাম, দুয়ার ঘর লাগাই থাকতারি না, আমরা গেট ভাঙ্গা গামাইছি। এখনো ভয়ে আছেন তিনি, না জানি কখন কি হয়। ওদিন বড়া উমলাম, গাছ খেলা আগুন লাগাই দে, দৌড়াদৌড়ি হরম লাগে, ভাড়া দে আমরা সবাই খেলা। তবে আমাদের নজর রসরাজের দিকে। ঘটনার পরদিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে রসরাজ আছেন কারাগারে। পরে তদন্তে নামে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআইয়ের একটি তদন্ত দল। কথা বলতে চাই পুলিশ সুপারের সাথে। আমি ইন্টারভিউ দেব না, আপনি আমার এডিশনাল এসপি আসলে। কথা হলো অতিরিক্ত পুলিশ সুপারের সাথে। যে পোস্টটি করা হয়েছে রসরাজের অ্যাকাউন্ট থেকে, বাট এই মোবাইলটাকে ইউজ করা হয় নাই, এই ডিভাইসটাকে ইউজ করা হয় নাই, এটাই ছিল রিপোর্ট। যে মোবাইল সেট দিয়ে ফেসবুকই ব্যবহার করা যায় না, সেটিকে সামনে রেখে রসরাজকে গ্রেপ্তার করা হলো কেন? ওর ডিভাইসে পাওয়া যায় না, ওর যদি আরেকটা ল্যাপটপ থেকে করে প্রশ্ন থাকে। পুলিশের মন থেকে প্রশ্ন যায়নি, তাই তো এখনো শঙ্কায় দিন কাটছে রসরাজের পরিবারের। মুক্তি আর ঘর দরজা ভাঙতে দেখই না, আমার কিছু না, মুক্তি দেয় না, ঘর দরজা দেখতে। পুলিশের তদন্তে বেরিয়ে আসে পবিত্র কাবা শরীফের ওপর শিবমূর্তি বসিয়ে যে ছবিটি পোস্ট করা হয়, সেটি করা হয়েছিল নাসিরনগরের আলামিন নামের একটি সাইবার ক্যাফে থেকে। পুলিশ সাইবার ক্যাফের মালিক জাহাঙ্গীরকেও আটক করে। কিন্তু ধরাছোঁয়ার বাইরে আছে ঘটনার অন্যতম নায়ক আশুতোষ। হামলার জন্যে ট্রাক ভাড়াসহ লোকজন জড়ো করার অভিযোগ ওঠে স্থানীয় রাজনৈতিক নেতা আখির বিরুদ্ধে, কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। রসরাজকে ধরতে পুলিশের খুব বেশি সময় লাগেনি, কিন্তু ঘটনার মূল আসামি আতিকুর রহমান আখিকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। হয়তো এরই নাম রাজনীতি, যে রাজনীতির প্রভাবে একজন আখি দ্রুত সটকে পড়েন, কিন্তু রসরাজ আটকা পড়েন আইনের মারপ্যাচে। হয়তো এরই নাম রাজনীতি, যে রাজনীতির ছায়াতলে একজন দিনের পর দিন পার পেয়ে যাবেন আর অপরজনকে থাকতে হবে 14 শিকের পেছনে। হয়তো এরই নাম রাজনীতি, যে রাজনীতির মারপ্যাচে সবকিছু ধামাচাপা পড়ে যাবে, আবার একই ঘটনা ঘটবে অন্য কোথাও। যেতে হবে গোবিন্দগঞ্জে, পরিচয় করিয়ে দেব এক জনগণ। রাহেল টপ্প সাঁওতালদের একজন, নিজের বয়স জানা নেই তার। বলছেন ব্রিটিশ আমলটাও দেখেছেন তিনি। জানালেন কিভাবে এই এলাকায় বসবাস শুরু করেন তার পূর্বপুরুষেরা। ব্রিটিশ আমল থেকে তখন বাংলাদেশ দুটাই ছিল, ভাগ ছিল না। সেই সময় আমার শ্বশুররা এখানে বসতবাড়ি করেছে। বয়সের ভারে নুজ্জ রাহেল এখনো গুছিয়ে রেখেছেন ঘরবাড়ি। জঙ্গল পরিষ্কার করে যে জায়গাটায় বসবাসের জন্য উপযোগী করে তুলেছিলেন, এখন সেই জায়গা থেকেই উচ্ছেদ হবার আতঙ্কের দিন কাটাচ্ছেন তিনি। বলতেছিল মুখে মুখে এখানে আদিবাসী রাখবে না, আদিবাসী তুলে দিবে। ভালো কথা, তুলে দেও, কোথাও নিয়ে যাবা, সেখানে যাব। যেখানে নিয়ে যাওয়া হবে সেখানেই যাবেন এই রাহেল টপ্প।
এক সময় যে জায়গাটিকে বসবাসের উপযোগী করে গড়ে তুলেছিলেন সেটিও ছাড়তে কোনো আপত্তি নেই তার। এক সময় এই জনগোষ্ঠী লড়েছিল হিংস্র পশু পাখির বিরুদ্ধে, এমনকি ইংরেজদের বিরুদ্ধেও। কিন্তু আজ মানুষ হয়ে নিজ দেশের মানুষের কাছেই হেরে যেতে হচ্ছে তাদের। এক গবেষণার তথ্য বলছে গত ৬৭ বছরে প্রায় ১.৫ লাখ একর জমি হারিয়েছে এই সাঁওতালরা। সেই হারানোর মিছিল এখনো থেমে নেই। রিপন মার্ডি পূর্বপুরুষের সূত্র ধরে বসবাস করছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামে। বাপদাদার আমল থেকে এখানেই থাকেন। ২ কক্ষের একটি ঘর তুলেছেন তিনি, কিন্তু থাকতে পারছেন না দখলদারদের জন্যে। এই বাড়িতে আপনি থাকেন না? থাকি, আমাকে এখন থাকতে দেয় না। এটা বলে আমার জায়গা নয়। দখলদারের বিরুদ্ধে দলিলপত্র নিয়ে গিয়েছিলেন স্থানীয় ভূমি কার্যালয়ে। গতকালকে এসিডেন্টে গিয়েছিলাম, গিয়ে আমাকে বলল যে তোর কোনো জমি নয়, আমার কোনো জমি নাই। রিপন মার্ডির সাথে কেন এমন আচরণ জানতে টিম 360 ডিগ্রি হাজির হাকিমপুরের এই ভূমি কর্মকর্তার সামনে। অনেক সময় এটা আপনার হয়ে যায়, এই টাকার জন্য অনেক কিছুটা ঢুকে যায়, কিন্তু বাস্তবে কিন্তু আমরা কাগজ কলম যেটা যতটুকু আমি দেখেছি এখানে কিন্তু কোনো যায় না। এটা শুধু একজনের ভূমি হারানোর গল্প নয়, এমন শত শত গল্প আছে এখানে। এর একটি হচ্ছে ২৭ একর জমি হারানোর গল্প। ব্রিটিশ আমল থেকে এখানে বসবাস করলেও জীবিকার সন্ধানে হিন্দু থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয় অনেকেই। গড়ে ওঠে বেশ কিছু গির্জা। এই অঞ্চলে গির্জাগুলো দেখাশোনার দায়িত্ব পড়ে জয়পুরহাট খঞ্জনপুর মিশনের। হাকিমপুরের হিলি এলাকার খ্রিস্টানদের জন্য কেনা হয় ২৭ একর জমি। এই জমি স্থানীয় খ্রিস্টানরা চাষাবাদ করে জীবন ধারণ করতেন। একই সাথে প্রার্থনা করার জন্য খনন করা হয় একটি পুকুরও। পরবর্তীতে সরকার এই জমিগুলোকে অর্পিত সম্পত্তি হিসেবে একটি প্রজ্ঞাপন জারি করে। এই জমির দাগগুলো সেই মিশনের সভাপতির নামেই গেজেট প্রকাশ করে সরকার। অর্পিত সম্পত্তি হবার কারণে এই জমি বিক্রির আগে অবশ্যই ভূমি কর্মকর্তার অনুমতি নিতে হবে। কিন্তু এই অর্পিত সম্পত্তির একটি জমিতে গিয়ে দেখা গেল এই অংশের মালিক জাহাঙ্গীর। তিনি নাকি জমিটি কিনেছেন। আপনার কাছ থেকে কিনছি? আমি নিচে রহিম মেম্বারের কাছ থেকে। রহিম মেম্বার কে এই রহিম কমিশনার, যাকে স্থানীয়রা রহিম মেম্বার নামেই জানেন? তাকে খুঁজে বের করতে হবে, জানতে হবে কি করে তিনি এত জমির মালিক বনে গেলেন। অনুসন্ধানের সময় আমরা একটা তথ্য জানতে পারি। স্বাধীনতা যুদ্ধের সময় এই এলাকার ভূমি অফিসের সব দলিল নাকি পুড়িয়ে দেয়া হয়, আর এই সুযোগটিকে কাজে লাগায় একটি প্রতারক চক্র। ভুয়া দলিল তৈরি করে দখল হতে থাকে একের পর এক জমি। ফিরছি একটু পরই। ভূমি অফিসের সংরক্ষিত সব দলিল না হয় পুড়ে গেছে, কিন্তু কোথাও কি এই দলিলের কোনো অনুলিপি নেই, নাকি ইচ্ছে করেই সংরক্ষণ করা হয়নি? অনেক প্রশ্ন যখন আমাদের সামনে হাজির হচ্ছে, ঠিক তখনই আমরা এমন এক ব্যক্তির সন্ধান পাই যার কাছে গেলে মিলবে অনেক প্রশ্নের উত্তর। তাই যেতে হবে হাকিমপুরে। এখানে পাওয়া গেল রহিম কমিশনারের এক সহযোগীকে, যার কাছে পাকিস্তান আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সব দলিল আছে। তিনিও জমি কিনেছেন রহিম কমিশনারের কাছ থেকে। পূর্বের দলিলের কাগজপাতিও আমাদের দিয়ে আমাদের খানিকটা এগোতেই দেখা মিলল পাকা বাড়ি ঘরের। কিছুটা ধারণা পাওয়া গেল স্থানীয় একজনের কাছ থেকে। যে জায়গা যা পাচ্ছে সেটাই লুটে পুটে খাচ্ছে। যে সময় মনে করেন মানুষ কলমের খোসা দিতে পারে না, উনি দিতে পারে সাতাল মাতাল ডাকিলে খোসা দেয় 100 মাসে হয়ে গেছে এক কাহিনী শেষ। আর এই খালি জমিটি দেখে মনে হচ্ছে জমিটি এখনো বিক্রি হয়নি, কিন্তু বাস্তবতা ভিন্ন। রবিনের কাছ থেকে? হ্যাঁ, রবিন। রবিন কি দিতে পারে? দেওয়ার অথরিটি আছে তার? ডিসির পারমিশন আছে। মাস দুয়েক আগে ওই সঙ্গই তার একটা ওই যে পুকুর রেজিস্ট্রি দিল। এই 2 মাস আগে। 2 মাস আগে দিয়ে? হ্যাঁ, নতুন যে সভাপতি হয়েছে উনি রেজিস্ট্রি দিয়ে গেল। উনি রেজিস্ট্রি দিয়ে? এই যে পুকুরটা হারুনের কাছে রেজিস্ট্রি দিয়েছে।
কিভাবে পুকুরটি কিনেছেন সরকার দলীয় নেতা হারুনুর রশিদ। জানা যায় এলাকার সবচেয়ে প্রভাবশালী তিনি। দাম মিটে গেছে বিধায় রেজিস্ট্রি অফিসের সঞ্জয় হাসদা তাদের রেজুলেশন বলে আমাকে সাব রেজিস্ট্রি অফিসে আমার নামে রেজিস্ট্রি দিচ্ছে। সঞ্জয় হাসদা চিটিং করে তাদের প্রতিষ্ঠানের সঙ্গে করছে, প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যর মানে সিগনেচার ছাড়া সে হয়তো জালি সিগনেচার করে রেজিস্ট্রেশন তৈরি করে আমাদের দিছে, সেটা দেখার বিষয় আমাদের না। তিনি যে রেজুলেশনের কথা বলছেন 2015 সালের মার্চ মাসের সেই রেজুলেশনে দেখা যায় এ সংক্রান্ত সভা হয়েছে জয়পুরহাটে, অথচ সেই রেজুলেশনে জয়পুরহাটের সমবায় অফিসার সত্যায়িত করেননি। 2 মাস পর সেটা সত্যায়িত করেন নওগাঁর সমবায় অফিসার। অনুসন্ধানের সময় আমরা জানতে পারি এসব জমির মালিক জয়পুরহাট খঞ্জনপুর মিশন। যেতে হবে সেখানে। মিশনের জমি দেখভাল করেন ফাদার দীপ্তি দেওয়ানের ভাই শান্তি দেওয়ান। জমির কথা তুলতেই ভয়ের ছাপ দেখা গেল তার চোখে মুখে। আমি হিলি গেছি, আমার সাথে একটা ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে হিলি আমার জমির কাগজপত্র নিয়ে গেছি। আমার ব্যাগ সার্চ করেছে তারা একদিন, জানেন ওখানকার লোকজন কাজে এই ঠিক সঙ্গের জমি নিয়ে কিছু করতে এসছে এখানে। তিনিও ভীত, সম্পত্তি নিয়ে শঙ্কায় আছেন। আচ্ছা, এটা নিয়ে একটা মামলা করছিল আপনাদের এখানে? এটা ওই সম্পূর্ণ সম্পত্তির উপর বোধহয় মামলা হয়েছিল। সঙ্গের জায়গা কি বিক্রি করতে পারবে ওরা? আমি বলতে পারবো না সেটা। তিনি যখন কিছুই বলছেন না তখন আমরা বিষয়টি জানতে চাই মিশনের সাবেক শিক্ষক রশিদ দেওয়ানের কাছ থেকে। তো তারাই তো এগুলো নাকি বিক্রি করছে, বিক্রি করতে পারে না। রশিদ দেওয়ানের কথার সূত্র ধরে আমরা গেলাম খঞ্জনপুর গির্জার ফাদার দীপ্তি দেওয়ানের কাছে। তিনি বাসা থেকে বের হলেন না, কথা বললেন আড়ালে থেকে। বৃহত্তম চার্চ হিসাবে খঞ্জনপুর চার্চ ছিল 1 নম্বরে। কি বাদী হিসাবে? মানে কোনটা মামলা সে বলতে পারবো না, ওটা কি মনে আছে নাকি? এক প্রকার এড়িয়ে গেলেন তিনি। তবে এখানে এসে বোঝা গেল মিশনকে তিনি একেবারে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে রেখেছেন। এবার তার ম্যানেজার ভাগিনার সামনে টিম 360 ডিগ্রি। না, আমরা বিক্রি করিনি, এটা সমিতি আছে, সেই সমিতিরাই এটা বিক্রি করেছে। সাথে থাকা তার স্ত্রী বিষয়টি খোলাসা করতে চাইলেও বাধা দিলেন ম্যানেজার। মিশনের সম্পত্তি সঙ্গ সেটা বেচে দিছে। তাহলে তো আমাদের দলিল থাকতো। তোমাদের দলিলটা তো তোমরা তাদের হাতে আচ্ছা, আমি দলিল দেখাচ্ছি। পুরো সম্পত্তি যার নামে সেই সংযুক্ত খ্রিস্টীয় মণ্ডলের সভাপতি সানজিদ হাসদার কাছে যেতে চায় টিম 360 ডিগ্রি। কখনো কোনো সম্পত্তি কাউকে রেজিস্ট্রি দিয়েছে? না 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 না, কখনো না। আপনাদের ওখানে যে পুকুর আছে এটা জানেন? হ্যাঁ, পুকুর আছে। তো পুকুরটা যে বিক্রি করে দেওয়া হয়েছে, রেজিস্ট্রি হয়েছে জানেন? না, সবটা বিক্রি হয়ে গেছে। ওখানে যতগুলো জায়গা 27 বিঘা সমস্ত সব বিক্রি হয়েছে। তিনি নিজেও নাকি সভাপতির দায়িত্ব নিতে চাননি। যেহেতু আমি নির্বাচিত না, সেক্ষেত্রে আমি এই এত বড় পদ এবং 85টা মণ্ডলে কন্ট্রোল করা আমার পক্ষে এটা সম্ভব না। তাহলে এত জমি বিক্রি হলো কি করে? রহিম কমিশনার কিংবা আরো আগে যারা ছিলেন সেলিম নাকি যেন এরকম তাদের কাছে যে এটা বন্ধকি হিসাবে 5 বছরের 7 বছরের এগ্রিমেন্ট দেওয়া হয় লিজ হিসেবে। যদি সঞ্জিদ হাসদা এসব জমি বিক্রি করে নাই থাকেন তাহলে এত জমি বিক্রি করল কে? অভিযোগের তীর কিন্তু রহিম কমিশনারের দিকে। স্থানীয়দের অভিযোগ এই রহিম কমিশনার নাকি ভূমি কর্মকর্তাদের সঙ্গে মিলে জাল দলিল তৈরি করে জমি বিক্রি করে দেন। তিনি নাকি হাকিমপুর পৌরসভার একজন ক্ষমতাধর কমিশনারও বটে। এবার তার কাছেই যেতে হবে। ক্ষমতাধর সেই কমিশনার রহিমের সামনে টিম 360 ডিগ্রি। এলাকার লোকজনের কথা এবং হচ্ছে খ্রিস্টীয় মণ্ডলী যাদের সাথে আমি কথা বলে আসছি, এরা সবাই বলতেছে এটা হচ্ছে যে আপনি নকল দলিল বানায় বিক্রি করছেন। এটা যদি নকল দলিল বানায় বিক্রি করি তো আইনের আওতায় অবশ্যই আমি পড়ব। কোন দলিলে তিনি জমি বিক্রি করেছেন? এই সম্পত্তিটা উনাদের একটা সুট জাগের মধ্যে ছিল। তো সুট জাগের মধ্যে থাকার পরে এই সম্পত্তিটা ওনারা আমার কাছে একটা পাওয়ার দিয়ে দিল। পাওয়ার দেওয়ার পরে আমি সেই পাওয়ারের বলে 3 শতক জায়গা একজনের কাছে বিক্রি করছি। রেজুলেশন বলতেছে ওদের এই জায়গা বিক্রি করা যায় না। এখন যায় না, যদি কেউ বাদী হয়ে আদালতে কেস করে তাহলে ওই কমিটি উত্তর দিবে যে কমিটি বিক্রি করছে। দোষ স্বীকার করতে নারাজ তিনি না হয় জাল দলিলে জমি বিক্রি করেছেন, কিন্তু মিশনের অনুমতি ছাড়া এসব জমি
বিক্রির অনুমতি ভূমি অফিস দিল কি করে? ভূমি কর্মকর্তার কাছে জানতে হবে কিভাবে জমির মালিকানা হস্তান্তর করা হয়েছে, যেখানে সংঘের সভাপতি নিজেই জানেন না জমি বিক্রি হয়ে গেছে। আপনি যে কথা বললেন যে খঞ্জনপুরের কথা বা আমাদের মিশনের কথা, এটা কিন্তু আমাদের কাছে যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা আসেন, আমরা আমাদের গ্যাজেট আছে, গ্যাজেট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা যেটা নেওয়ার আমরা নেব। সেই জমি তিনি খারিজ করেছেন অবৈধ সুবিধা নিয়ে। কারণ এর আগে আমার মাধ্যমেই জমি চলে গেছে না পারমিশনের বিষয়ে, এবং এটা কিন্তু জেলা প্রশাসকের পারমিশন লাগে বিক্রি করার ক্ষেত্রে। তো যদি পারমিশন এরকম নেওয়া হয়ে থাকে তাহলে ওনার জমি বিক্রি করতে পারে। জমি হারিয়ে সাঁওতালদের মনের মধ্যে আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে। মাঠ পর্যায়ে তথ্য বলছে প্রশাসনকে এখনই এ বিষয়টির দিকে নজর দিতে হবে, এগিয়ে আসতে হবে সাঁওতালদের সমস্যা সমাধানের জন্যে। না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ফিরছি আরও একটা বিরতির পর। দিনের পর দিন সাঁওতালদের জমির পরিমাণ কমে যাচ্ছে, আর তাদের মনের মধ্যে জমা হচ্ছে ক্ষোভ। আর এই ক্ষোভটাকে কাজে লাগায় স্থানীয় গুটি কয়েক রাজনীতিবিদ। নিজেদের স্বার্থ উদ্ধারে খেলার গুটি বানিয়ে রাখা হয়েছে এই জনগোষ্ঠীকে। আপনারা কি জানতে চান রাজনীতির সেই নোংরা খেলা কতটা নোংরা? 2016 সালের 6 নভেম্বর পুলিশ, সাঁওতাল এবং স্থানীয় লোকজনের ত্রিমুখী সংঘর্ষে 3 সাঁওতালের মৃত্যু ঘটে। পুলিশ সহ আহত হয় 25 জন। তারপর সাঁওতালদের বাড়িঘর পুড়িয়ে উচ্ছেদ করা হয় জমি থেকে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে থাকতে শুরু করে এই জনগোষ্ঠী। বাগাদা ফার্মের জয়পুর পাড়ার দৃশ্য এটি। ছোট ছোট ঘর করে বসবাস করছে প্রায় শতাধিক পরিবার। দুপুর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত মশুই টুডুর পেটে কিছুই পড়েনি। কেন? হ্যাঁ, চাউল নাই? কেউ কিছু দেয়নি আজকে? হ্যাঁ, আরও একজনকে পাওয়া গেল বাগাদা ফার্মের ভেতরে, যার জমি আছে। যে জমি ছিল ফার্মের ভিতরে গেছে। আচ্ছা, আমাদের বাপদাদা সম্পত্তি আমরা এসে বাড়ি করছি। আচ্ছা, সেখান থেকে তো আমরা পুড়িয়ে দিল। এখন যাবো কোথায়? আচ্ছা, এখানে এসে আছি। সাঁওতালদের মতো মহিউদ্দিনও আশ্রয় নিয়েছেন গাছের নিচে। শুধু মহিউদ্দিন নন, সাঁওতালদের মতো এভাবেই দিন কাটাচ্ছেন আরো অনেক মুসলিম পরিবার। মনে করেন 6 থেকে 300 500 মতো। 500 জন? ওই ভিতরে না হলেও 5 থেকে 6 এক গ্রামের, আরেক গ্রামের, আরো কত গ্রামের আছে মুসলমান। তার মানে শুধু সাঁওতাল জনগোষ্ঠীই নয়, মুসলিম হিন্দুরাও এর শিকার হয়েছেন। খোলা আকাশের নিচে শিশুকে নিয়ে ঘুমিয়ে আছেন এক অসহায় মা। কিন্তু এই রাতে অনেকের গায়ে কম্বল নেই, নেই শীততারাতে কোনো ভারী কাপড়। এ তো গেল বর্তমান বাস্তবতা। এবার একটু পেছনে ফেরা যাক। অনুসন্ধানের তথ্য বলছে 1962 সালে চিনিকল করার জন্য 1842 একর জমি অধিগ্রহণ করে তৎকালীন পাকিস্তান সরকার। মিল বন্ধ হলে এটা তাদেরকে ফেরত দেবে, এটা বলা ছিল না। এটা গভর্নমেন্টের কাছে ফেরত যাবে, এই কথাটাই বলা ছিল। এটা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কাছে ফেরত যাবে এবং গভর্নমেন্ট তখন যেটা ইচ্ছা সেটা তখন তারা সেভাবে ব্যবহার করবে। 2004 সালে চিনিকল বন্ধ হয়ে গেলে জমি লিজ দেয়া শুরু হয়। অধিকাংশ জমির লিজ পান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ভাই লিটন চৌধুরী সহ আরো অনেকে। মিলটা যখন লে অফ ছিল, এত তো জমি তো ফেলে রাখা যায় না, সেটা তখন এটা ডিসিশন নিয়ে এটা লিজ দেওয়া হয়েছে। সেই লিজটা যেভাবে বলা হইতেছে যে 50 বছরের 99 বছরের, তা না, এটা হলো ক্রপ টু ক্রপ। তবে চুক্তির 5 নম্বর ধারায় বলা হয় চিনিকল এবং আখ চাষের জন্য এই জমি লিজ নেওয়া হলো। যদি কখনো এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কাজে জমি ব্যবহার করা হয়, তাহলে যাদের জমি তাদের কাছেই ফেরত দেয়া হবে। আইনের এই ধারাকে পুঁজি করেন স্থানীয় সংসদ সদস্য, আর তারই পরিকল্পনায় মাঠে নামেন স্থানীয় ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদ বুলবুল।
এই বুলবুল সাঁওতাল জনগোষ্ঠীকে বোঝাতে থাকেন যে সাঁওতালরা তাদের জমি ফেরত পাবে। সাঁওতালরা এমন আশ্বাস পেয়ে বুলবুলকে ভূমি উদ্ধার কমিটির সভাপতি নির্বাচিত করে, আর সাধারণ সম্পাদক করা হয় জাতীয় পার্টির শাহজাহান মিয়াকে। এরপর বুলবুল ভোট চান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্যে। যখন নির্বাচন হয় ওই সময় চেয়ারম্যান বুলবুল বলল যে আমাকে নির্বাচনে উত্তীর্ণ করতে পারলে তাহলে আমি তোমাদের এই বাপদাদার সম্পত্তি করে দেবো, উত্থান করে দেবো। এই কথা বলেই কিন্তু আমরা ওকে নির্বাচনে উত্তীর্ণ করে দিই। নির্বাচনে জয়ী হন বুলবুল। এবার তার কথা রাখার পালা, আর সেজন্যই সাঁওতালদেরকে খামারের ভেতরে ঘর তোলার পরামর্শও দেন তিনি। চেয়ারম্যান বুলবুল এরাই আমাদের সংগ্রামের কমিটি ছিল, সভাপতি ছিল, আর এদের মাধ্যমেই আমরা জানতে পারি যে এখানে আমাদের বাপদাদার সম্পত্তি উদ্ধার হচ্ছে কিংবা আমরা ফেরত পাবো। এই জন্য আমরা ওখানে আর কি বসতি করছিলাম। হঠাৎ করে সমার সল্ট করলো, উল্টে গেল, সে এমপি উল্টে গেল, সেও বললো উচ্ছেদ করবে। কারণ এরা ইনসিস্ট করছিল যে আমরা কাগজ করার জন্য আপনার টাকা দিয়েছি, কোথায় হলো কাগজ? তখন বলছি তোমরা বসো, এখানে তোমরা ঘর করো। তখন তো ওরা ঘর করলো। বসতি এবং ফসলের সুরক্ষায় সাঁওতালরা খামারের বিভিন্ন প্রবেশ মুখে নিজেরাই পাহারা বসায়। সামনে ঘাট বাই করে দাও, না হলে তীর মান্য, কিন্তু এখান থেকে হাজারও নিয়ে গেছে তারা। বিষয়টি ভালোভাবে নেয়নি স্থানীয়রা। ওখানে লেখা ছিল এখানে নিষিদ্ধ এলাকা, এটা সাইনবোর্ড ছিল, ওই ভেতরে ওরা আমরা ঢুকতে পারতাম না। আমার গাড়ি চালতেছিল, একদিন এখানে গাড়ি নিয়ে এসেছিলাম, আমার গাড়ি পুরো গাড়িটা একদম ঘুরে ঘুরে দিছে। কারো গরু বাছুর যদি ভেতরে ঢুকতো তাহলে এই গরু বাছুরগুলো ওরা আটকেতে টাকা নিত। এরপরই সংঘর্ষ বেঁধে যায় সেখানে। ঘটনার পর বুলবুল চলে যান আত্মগোপনে। এবার বুলবুলের সামনে টিম 360 ডিগ্রি। মানে এদের তো সাংগঠনিক কোনো নিয়ম নেই, নীতি নেই, তো এরা শুধুমাত্র আমাকে একদিন বলেছিল, আমি গিয়েছিলাম, এটা আমি অস্বীকার করবো না, আমি তাদের মঞ্চে গিয়ে বলেছিলাম যে আপনারা আইনগত সিদ্ধান্ত গ্রহণ করেন, আমি আপনাদের সহযোগিতা করবো, এই কথাটুকু আমি বলেছিলাম। আপনাদের ইলেকশনের আগে থেকে এদের সাথে আপনাদের যোগাযোগ ছিল? না, এই কথাটা সম্পূর্ণ ভুল। ইলেকশনেরও 3-4 মাস পূর্বে তাদের সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হয়। সব অস্বীকার করলেন স্থানীয় চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুল। অভিযোগ অস্বীকার করলেও কিন্তু তিনি মামলার আসামি, পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ নাকি তাকে খুঁজেই পাচ্ছে না। পুলিশ না পারলেও টিম 360 ডিগ্রি কিন্তু তাকে ঠিকই খুঁজে পেয়েছে। এটাকে তাহলে কি বলবেন? এবার তাহলে যেতে হবে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। অনেক প্রশ্ন জমা হয়ে আছে। পুলিশের কাছে আমাদের প্রশ্ন ছিল, সাঁওতালদের ওপর গুলি করার কারণ কি? যখন আসামি ধরতে গিয়েছে, আসামি ধরার পর যখন আক্রমণ করে পুলিশে, আপনারা দেখেছেন যে অনেক পুলিশ তীরবিদ্ধ হয়ে আহত হয়েছে, তখন নিজের রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকে নিজের আত্মরক্ষার্থে প্রয়োজন ক্ষেত্রে পুলিশ গুলি করে। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে উচ্ছেদের সময় তারাও সাঁওতালদের ঘরে আগুন দেয়। এই অভিযোগের ব্যাখ্যা দিলেন গাইবান্ধার পুলিশ সুপার। এটা সঠিক নয়। পুলিশে আগুন, আপনারা হয়তো বলছেন যে পুলিশে আগুন হচ্ছে, আগুন জ্বালার পরে পুলিশ তো আসছে আগুন নিবানো, কিন্তু পুলিশের ছবি তুলে দেখা যায় আগুনের পাশে পুলিশ থাকবেই। তখন যে কোনো আগুন জ্বালার খবর, দুঃসংবাদ পেলে পুলিশ সেখানে ঘটনাস্থলে ছুটে যায়। সেই সময় ছবি তুলে তো পুলিশকে পাশাপাশি দেখা যাবে, বাস্তবে পুলিশ আগুন দেয়নি। তবে এর পেছনে মূল নায়কের ভূমিকায় ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এমন অভিযোগ স্থানীয় সাঁওতালদের। এবার সেই সংসদ সদস্যের মুখোমুখি টিম 360 ডিগ্রি। তার মুখ থেকে শোনা গেল তার ভূমিকার কথা। তো এই আন্দোলনের সাথে কোনোদিনই আমি ছিলাম না, আমি এখনও নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আইন তার নিজস্ব গতিতে চলবে। এই সম্পত্তি যদি সুগার মিল কর্পোরেশনের হয় তাহলে সুগার মিল কর্পোরেশন এই জমির বৈধ দাবিদার হবে। যদি আদিবাসীদের এই সম্পত্তি যদি হয় তাহলে এই 60, 65, 70 বছরের অধিকৃত সম্পত্তিতে আইনের ভিত্তিতে তারা এই সম্পত্তিটি যদি তারা পায়, এখানে ব্যক্তিগতভাবে লাভ লসের প্রশ্ন আমাদের নাই। আইন তার নিজস্ব গতিতে চলবে, যার জমি সেই পাবে। খুবই ন্যায়সঙ্গত কথা, কিন্তু দিন শেষে এই কথাই থেকে যায় কাগজে কলমে। কখনো বা রাজনীতির মারপ্যাচে, কখনো বা দখলদার কিংবা প্রভাবশালীর প্রভাবে অসহায় পৌঁছে যায়
অসহায়ত্বের চূড়ায়। দিন শেষে মরে ওরাই যারা থাকে অর্থবিত্ত আর ক্ষমতার তলানিতে, যাদের আমরা সংখ্যালঘু ভেবেছি, মানুষ ভাবতে পারিনি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।